গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ইছামতি। উপন্যাসটিকে আমরা অডিও বুক করার সময় ১০টি পর্বে ভাগ করেছি। পড়ছি এর প্রথম পর্ব। ইছামতি একটি ছোট নদী, অন্তত যশোর জেলার মধ্য দিয়ে এর যে অংশ প্রবাহিত সেটুকু। দক্ষিণে ইছামতি কুমির, কামট, হাঙর সংকুল বিরাট নোনাগাঙে পরিণত হয়ে কোথায় কোন সুন্দরবনে সুঁদরি গরান গাছের জঙ্গলের আড়ালে বঙ্গোপসাগরে মিশে গিয়েছে সে খবর যশোর জেলার গ্রাম্য অঞ্চলের কোনো লোকই রাখে না। ইছামতির যে অংশ নদিয়া ও যশোর জেলার মধ্যে অবস্থিত সে অংশটুকুর রূপ সত্যি এত চমৎকার, যারা দেখবার সুযোগ পেয়েছেন তারা জানেন। কিন্তু তারাই সবচেয়ে ভালো করে উপলব্ধি করবেন যারা অনেকদিন ধরে বাস করছেন এ অঞ্চলে। ভগবানের একটি অপূর্ব শিল্প এর দুই তীর, বন বনানীতে সবুজ, পক্ষী কাকলিতে মুখর। মরিঘাটা কি বাজিতপুরের ঘাট থেকে নৌকো করে চলে যেও চাঁদরিয়ার ঘাট পর্যন্ত, দেখতে পাবে দুধারে পলতে মাদার গাছের লাল ফুল, জলজ বন্য বুড়োর ঝোপ, টোপা পানার দাম, বুনো তিতপল্লা লতার হলদে ফুলের শোভা। কোথাও উঁচু পাড়ে প্রাচীন বট অশ্বত্থের ছায়া ভরা উলুটি বাছরা বৈঁচি ঝোপ, বাঁশঝাড়, গাং শালিকের গর্ত, সুকুমাল লতাবিতান। গাঙের পাড়ে লোকের বসতি কম, শুধুই দুর্বা ঘাসের সবুজ চরভূমি, শুধুই চখাবালির ঘাট, বনকুসুমে ভর্তি ঝোপ, বিহঙ্গ কাকুলি মুখর বনান্তস্থলী। গ্রামের ঘাটে কোথাও ২-১০খানা ডিঙি নৌকো বাঁধা রয়েছে। কচিত উঁচু শিমুল গাছের আঁকাবাঁকা শুকনো ডালে শকুনি বসে আছে সমাধিস্থ অবস্থায়, ঠিক যেন চীনা চিত্রকরের অঙ্কিত ছবি। কোনো ঘাটে মেয়েরা নাইচে, কাঁখে কলসি ভরে জল নিয়ে ডাঙায় উঠে স্নানরতা সঙ্গিনীর সঙ্গে কথাবার্তা কইছে। একাধ জায়গায় গাঙের উঁচু পাড়ের কিনারায় মাঠের মধ্যে কোনো গ্রামের প্রাইমারি স্কুল। লম্বা ধরনের চালাঘর, দরবার কিংবা কঞ্চির বেড়ার ঝাঁপ দিয়ে ঘেরা। আসবাবপত্রের মধ্যে দেখা যাবে ভাঙা নড়বড়ে একখানা চেয়ার দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বাঁধা, আর খানকতক বেঞ্চি। সবুজ চরভূমির তৃণক্ষেত্রে যখন সুমুখ জ্যোৎস্না রাত্রির জ্যোৎস্না পড়বে, গ্রীষ্মদিনে সাদা থোকা থোকা আকন্দ ফুল ফুটে থাকবে, সোনালি ফুলের ঝাড় দুলবে নিকটবর্তী বন ঝোপ থেকে নদীর মৃদু বাতাসে, তখন নদীপথ যাত্রীরা দেখতে পাবে নদীর ধারে পুরনো পোড়ো ভিটের ইসুদ্দুজ পোতা। বর্তমানে হয়তো আকন্দ ঝোপে ঢেকে ফেলেছে তাদের বেশি অংশটা। হয়তো দু একটা উইয়ের ডিপি গজিয়েছে কোনো কোনো ভিটের পোতায়। এইসব ভিটে দেখে তুমি স্বপ্ন দেখবে অতীত দিনগুলির। স্বপ্ন দেখবে সেই সব মা ও ছেলের, ভাই ও বোনের, যাদের জীবন ছিল একদিন এইসব বাস্তু ভিটের সঙ্গে জড়িয়ে। কত সুখ দুঃখের অলিখিত ইতিহাস বর্ষাকালে জলাধারিঙ্ক ক্ষীণ রেখার মতো আঁকা হয় শতাব্দীতে শতাব্দীতে এদের বুকে। সূর্য আলো দেয়, হেমন্তের আকাশ শিশির বর্ষণ করে, জ্যোৎস্না পক্ষের চাঁদ জ্যোৎস্না ঢালে এদের বুকে। সেসব বাণী, সেসব ইতিহাস আমাদের আসল জাতীয় ইতিহাস, মুক জনগণের ইতিহাস, রাজা রাজরাদের বিজয় কাহিনী নয়। ১৯৭০ সালের বন্যায় জল সরে গিয়েছে সবে। পথঘাটে তখনও কাদা, মাঠে মাঠে জল জমে আছে। বিকেলবেলা ফিঙে পাখি বসে আছে বাবলা গাছের ফুলে ভর্তি ডালে। নালুপাল মোল্লাহাটির হাটে যাবে পান সুপরি নিয়ে মাথায় করে। মোল্লাহাটি যেতে নীলকুঠির আমলের সাহেবদের বটগাছের ঘন ছায়া পথে পথে। শ্রান্ত নালুপাল মোট নামিয়ে একটা বটতলায় বসে গামছা ঘুরিয়ে বিশ্রাম করতে লাগল। নালুর বয়স ২০-২১ হবে, কালো রোগা চেহারা, মাথার চুল বাবরি করা, কাঁধে রঙিন রাঙা গামছা। তখনকার দিনে শৌখিন বেশভূষা পাড়া গাঁয়ের। এখনো বিয়ে করেনি, কারণ মামাদের আশ্রয়ে এতদিন মানুষ হচ্ছিল, হাতেও ছিল না কানাকড়ি। সম্প্রতি আজ বছরখানেক হলো নালুপাল মোট মাথায় করে পান সুপুরি বিক্রি করে হাটে হাটে। ১৭ টাকা মূলধন তার এক মাসিমা দিয়েছিলেন জুগিয়ে। ১ বছরে এই ১৭ টাকা দাঁড়িয়েছে ৫৭ টাকায়, খেয়ে দেয়ে নিট লাভের টাকা। নালুর মন এজন্যে খুশি আছে খুব। মামার বাড়ির অনাদরের ভাত গলা দিয়ে ইদানিং আর নামত না। ২১ বছর বয়সে পুরুষ মানুষের শোভা পায় না অপরের গলগ্রহ হওয়া। মামিমা সে কি মুখ নাড়া,
এক পলা তেল বেশি মাথায় মাখবার জন্য সেদিন। মুখ নাড়া দিয়ে বললেন, তেল জুটবে কোত্থেকে অত? আবার বাবরি চুল রাখা হয়েছে। ছেলের শখ কত! অত শখ থাকলে পয়সা রোজগার করতে হয় নিজে। নালুপাল হয়তো ঘুমিয়ে পড়তো বটগাছের ছায়ায়। এখনো হাট বসবার অনেক দেরি। একটু বিশ্রাম করে নিতে সে পারে অনায়াসে। কিন্তু এই সময় ঘোড়ায় চড়ে একজন লোক যেতে যেতে ওর সামনে থামল। নানুপাল সসম্ভ্রমে দাঁড়িয়ে উঠে বললে, রায়মশাই, ভালো আছেন? প্রতাপের নাম। কল্যাণ হোক। নালু যে হাটে চললে? আগে হ্যাঁ। একটু সোজা হয়ে বসো, শিবটন সাহেব এদিকে আসছে। বাবু, রাস্তা ছেড়ে মাঠে নেমে যাব? বড় মারে শুনেছি। না না, মারবে কেন? ওসব বাজে। বসো এখানে। ঘোড়া যাবেন? না, বোধহয় টমটমে। আমি দাঁড়াবো না। মোল্লাহাটি নীলকুঠির বড় সাহেব শিবটনকে এ অঞ্চলে বাঘের মতো ভয় করে লোকে। লম্বা চওড়া চেহারা, বাঘের মতো গোল মুখখানা, হাতে সর্বদাই চাবুক থাকে। এ অঞ্চলের লোক চাবুকের নাম রেখেছে শ্যামচাঁদ। কখন কার পিঠে শ্যামচাঁদ অবতীর্ণ হবে তার কোনো স্থিরতা না থাকাতে সাহেব রাস্তায় বেরুলে সবাই ভয়ে সন্ত্রস্ত থাকে। এমন সময়ে আর একজন হাটুরে দোকানদার সতীশ কলু মাথায় সর্ষে তেলের বড় ভাঁড় চাঙারিতে বসিয়ে সেখানে এসে পড়ল। রাস্তার ধারে নালুকে দেখে বলল, চলো, যাবা না? বসো, তামাক খাও। তামাক নেই। আমার আছে, দাঁড়াও। শিবটন সাহেব চলে যাক। সাহেব আসছে কেডা বললে? রামমশাই বলে গেলেন, বসো। হঠাৎ সতীশ কুলু সামনের দিকে সভয়ে চেয়ে দেখে সাঁড়া আর শেওড়া ঝোপের পাশ দিয়ে নিচের ধানের ক্ষেতের মধ্যে নেমে গেল। যেতে যেতে বললে, চলে এসো, সাহেব বেরিয়েছে। নালুপাল পানের বট গাছতলায় ফেলে রেখেই সতীশ কলুর অনুসরণ করলে। দূরে ঝুমঝুম শব্দ শোনা গেল টমটমের ঘোড়ার। একটু পরে সামনের রাস্তা কাঁপিয়ে সাহেবের টমটম কাছাকাছি এসে পড়ল এবং থামবি তো থাম, একেবারে নালুপালের আশ্রয়স্থল ওদের বটতলায়, ওদের সামনে। বটতলায় পানের বোট মালিকহীন অবস্থায় পড়ে থাকতে দেখে সাহেব হেঁকে বললে, এই, মোট কাহার আছে? নালুপাল ও সতীশ কুলু ধান গাছের আড়ালে কাঠ হয়ে গিয়েছে ততক্ষণ। কেউ উত্তর দেয় না। টমটমের পেছন থেকে নফর মুচি আড়দালি হাঁকল, কার মোট পড়ে আছে রে গাছতলায়? সাহেব বললে, উত্তর দাও, কে আছে? নালুপাল কাঁচুমাচু মুখে জড়ো হাতে রাস্তায় উঠে আসতে আসতে বললে, সাহেব, আমার। সাহেব ওর দিকে চেয়ে চুপ করে রইল, কোনো কথা বললে না। নফর মুচি বললে, তোমার মোট? আগে হ্যাঁ। কি করছিলে ধান খেতে? আগে আগে সাহেব বললে, আমি জানি, আমাকে দেখে সব লুকায়। আমি সাপ আছি না বাঘ আছি, হ্যাঁ? প্রশ্নটা নালুপালের মুখের দিকেই তাকিয়েই। সুতরাং নালুপাল ভয়ে ভয়ে উত্তর দিল, না সাহেব। ঠিক। মোট কিসের আছে? পানের সাহেব। মোল্লাহাটির হাটে নিয়ে যাচ্ছে? আগে হ্যাঁ। কি নাম আছে তোমার? আগে শ্রী নালমোহন পাল। মাথায় করো, ভবিষ্যতে আমায় ডেকে লুকাবে না। আমি বাঘ নই, মানুষ খাই না। যাও, বুঝলে? আগে। সাহেবের টমটম চলে গেল। নালুপালের বুক তখনও ঢিপ ঢিপ করছে। বাবা, এক ধাক্কা সামলানো গেল বটে আজ। সে শীষ দিতে দিতে ডাকল, ও সতীশ কুলু। সতীশ কুলু ধান গাছের আড়ালে আড়ালে রাস্তা থেকে আরো দূরে চলে গিয়েছিল। ফিরে কাছে আসতে আসতে বললে, যাই। বাবা, কত দূর পালিয়েছিলে? আমায় ডাকতে দেখে বুঝি দৌড় দিলে ধানবন ভেঙে? কি করি বলো, আমরা হলাম গরিব গুবরো নোক। শ্যামচাঁদ পিটিয়ে বসিয়ে দিলে করছি কি ভাই বলো দিনি? কি বললে সাহেব তোমারে? বললে ভালোই। তোমারে রায়মশাই কি বলছিল? বলছিল, সাহেব আসছে, সোজা হয়ে বসো। তা বললেন? তা বলবে না, ওরাই তো সাহেবের দালাল। কুটির দেওয়ানি করে সোজা রোজগারটা করেছে রায়মশাই। অত বড় দোমহলা বাড়িটা তৈরি করেছে সে বছর। রায়মশাইয়ের পুরো নাম রাজা রাম রায়, মোল্লাহাটি নীলকুঠির দেওয়ান। সাহেবের খয়ের খাঁয়ে ও প্রজাপীড়নের জন্য এদেশের লোকে যেমন ভয় করে তেমনি ঘৃণা করে, কিন্তু মুখে কারো কিছু বলবার সাহস নেই। নিকটবর্তী ৫ পোতা গ্রামে বাড়ি।
বিকেলের সূর্য বাগানের নিবিড় সবুজের আড়ালে ঢলে পড়েছে। এমন সময় রাজা রাম রায় নিজের বাড়িতে ঢুকে ঘোড়া থেকে নামলেন। নফর মুচির এক খুড়তুতো ভাই ভজামুচি এসে ঘোড়া ধরলে। চণ্ডী মণ্ডপের দিকে চেয়ে দেখলেন অনেকগুলো লোক সেখানে জড়ো হয়েছে। নীলকুঠির দেওয়ানের চণ্ডী মণ্ডপে অমন ভিড় 12 মাসই লেগে আছে। কত রকমের দরবার করতে এসেছে নানা গ্রামের লোক। কারো জমিতে ফসল ভেঙে নীল বোনা হয়েছে জোর জবরদস্তি করে, কারো নীলের দাদনের জন্য যে জমিতে দাগ দেওয়ার কথা ছিল তার বদলে অন্য এবং উৎকৃষ্টতর জমিতে কুঠির আমিন গিয়ে নীল বোনার জন্য চিহ্নিত করে এসেছে। এসব নানা রকমের নালিশ। নালিশের প্রতিকার হতো, নতুবা দেওয়ানের চণ্ডী মণ্ডপে লোকের ভিড় জমত না রোজ রোজ। তার জন্য ঘুষ ঘাসের ব্যবস্থা ছিল না। রাজা রাম রায় কারো কাছে ঘুষ নেবার পাত্র ছিলেন না। তবে কার্য অন্তে কেউ একটা রুই মাছ কি বড় একটা মানকুচু কিংবা দুভার খেজুরের নলের গুড় পাঠিয়ে দিলে ভেটস্বরূপ, তা তিনি ফেরত দেন বলে শোনা যায়নি। রাজা রামের স্ত্রী জগদম্বা একসময় বেশ সুন্দরী ছিলেন। পরনে লাল পেড়ে তাঁতের কোড়া শাড়ি, হাতে বাউটি পইছে, লোহার খাড় ও শাঁখা, কপালে চওড়া করে সিঁদুর পরা, দোহারা চেহারার গিন্নিবান্নি মানুষটি। জগদম্বা এগিয়ে এসে বললেন, এখন বাইরে বেরিয়েও না, সন্ধে আহ্নিক সেরে নাও আগে। রাজারাম হেসে স্ত্রীর হাতে ছোট একটা থলি দিয়ে বললেন, এটা রেখে দাও। কেন, কিছু জলপান আছে বুঝি? আছেই তো, মুড়ি আর ছোলা ভেজেছি। বাবা, দাঁড়াও আগে হাত পা ধুয়ে নিই। তিলু বিলু নীলু কোথায়? তরকারি কুটছে। আমি আসছি, তিলুকে জল দিতে বলো। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যাওয়ার পর রাজারাম আহ্নিক করতে বসলেন রোয়াকের এক প্রান্তে। তিলু এসে আগেই সেখানে একখানা কুশাসন পেতে দিয়েছিল। অনেকক্ষণ ধরে সন্ধ্যা আহ্নিক করলেন, ঘণ্টাখানেক প্রায়। অনেক কিছু স্তবস্ত্র পড়লেন। এত দেরি হওয়ার কারণ এই, সন্ধ্যা গায়ত্রী শেষ করে রাজারাম বিবিধ দেবতার স্তব পাঠ করে থাকেন। দেবদেবীর মধ্যে প্রতিদিন তুষ্ট রাখা উচিত মনে করেন লক্ষ্মী, সরস্বতী, রক্ষা কালী, সিদ্ধেশ্বরী ও মা মনসাকে। এদের কাউকে চটালে চলে না, মন খুঁতখুত করে। এদের দৌলতে তিনি করে খাচ্ছেন। আবার পাছে কোনো দেবী শুনতে না পান, এজন্য তিনি স্পষ্টভাবে টেনে টেনে স্তব উচ্চারণ করে থাকেন। তিলু এসে বললে, দাদা ডাব খাবে এখন? না, মির্চির জল নেই। মির্চি ঘরে নেই দাদা। ডাব থাক, তুই জলপান নিয়ে আয়। তিলু একটা কাঁসার জামবাটিতে মুড়ি ও ছোলা ভাজা সর্ষের তেল দিয়ে জবজবে করে মেখে নিয়ে এলো। সে জামবাটিতে অন্তত আধ কাঠা মুড়ি ধরে। বিলু নিয়ে এলো একটা কাঁসার থালায় এক থালা খাজা কাঁঠালের কোষ। নীলু নিয়ে এলো এক ঘটি জল ও একটা পাথরের বাটিতে আধ পোয়াটা খেজুর গুড়। রাজারাম নীলুকে সস্নেহে বললেন, বস নীলু, কাঁঠাল খাবি? না দাদা, তুমি খাও, আমি অনেক খেয়েছি। বিলু নিবি? তুমি খাও দাদা। জগদম্বা আহ্নিক সেরে এসে কাছে বসলেন। তুমি সারাটা দিন খেটে খুটে এলে, খাও না জলপান। না খেলে বাঁচবে কিসে? পোড়ার মুখর সাহেবের কুঠিতে তো ভূতনন্দী খাটুনি। রাজারাম বললে, কাঁচা লঙ্কা নেই, আনতে বলো। বাতাস করব? অতিলু, তোর ছোট বৌদিদির কাছ থেকে কাঁচা লঙ্কা চেয়ে আন। ডালে ধরা গন্ধ বেরোলো কেন দেখতো। ডালে ধরা গন্ধ বেরোলো কেন দেখো না, ও নেত্য পিসি। ছোট বউ, গিয়ে দেখো তো। জগদম্বা কাছে বসে বাতাস করতে করতে বলেন, ওগো, জলপান খেয়ে বাইরে যেও না, একটা কথা আছে। কি? বলছি, ঠাকুরঝিরা চলে যাক। চলে গিয়েছে, ব্যাপার কি? একটি সুপাত্র এসেছে এই গ্রামে। ঠাকুরজিদের বিয়ের চেষ্টা দেখো। কে বলো তো? সন্ন্যাসী হয়ে গিয়েছিল, বেশ সুপুরুষ, চন্দ্র চাটুর্যের দুঃসম্পর্কের ভাগ্নে। সে কাল চলে যাবে শুনছি। একবার যাও সেখানে। তুমি কি করে জানলে? আমাকে দিদি বলে গেলেন যে, দুবার এসেছিলেন আমার কাছে। দেখি দেখি বললে চলবে না। তিলুর বয়স হলো 30, বিলু 27। এরপর আর পাত্তর জুটবে কোথা থেকে শুনি? নীলকুঠির কিচিরমিচির একদিন বন্ধ রাখলেও খেতে হবে না। তাই যাই তবে, চাদরখানা দাও, তামাক খেয়ে তবে বেরুব। চণ্ডী মণ্ডপের সামনে দিয়ে গেলেন না, যাওয়ার উপায় থাকবে না।
মোহর আলী মণ্ডপের সম্পত্তি ভাগের দিন তিনিই ধার্য করে দিয়েছেন। ওরা এতক্ষণ ঠিক এসে বসে আছে। রমজান, শুকুর, প্রহ্লাদ মণ্ডল, বনমালী মণ্ডল প্রভৃতি মুসলমান পাড়ার মাতব্বর লোকেরা। ও পথে গেলে এখন বেরোতে পারবেন না তিনি। চন্দ্র চাটুর্যে গ্রামের আরেকজন মাতব্বর লোক। ৭০-৭২ বিঘে ব্রহ্মোত্তর জমিয়ে আয় থেকে ভালোভাবেই সংসার চলে যায়। পাঁচপোতা গ্রামের ব্রাহ্মণ পাড়ার কেউই চাকরি করেন না। কিছু না কিছু জমিজমা সকলেরই আছে। সন্ধ্যার পর নিজ নিজ চণ্ডী মণ্ডপে পাশা দাবার আড্ডায় রাত ১০টা-১১টা পর্যন্ত কাটানো এদের দৈনন্দিন অভ্যাস। চন্দ্র চাটুর্যে রাজারামকে দাঁড়িয়ে উঠে অভ্যর্থনা করে বললেন, বাবাজি এসো, মেঘ না চাইতেই জল, আজ কি মনে করে? বসো বসো, এক হাত হয়ে যাক। নীলমণি সমাদ্দার বলে উঠলেন, দেওয়ানজি যে, এদিকে এসে মন্ত্রীটা সামলাও তো দাদাভাই। ফণী চক্রবর্তী বললেন, আমার কাছে বসো ভাই, এখানে এসো, তামাক সাজাবো। রাজারাম হাসি মুখে সকলকেই আপ্যায়িত করে বললেন, বসো দাদা। চন্দ্র কাকা, আপনার এখানে দেখছি মস্ত আড্ডা। চন্দ্র চাটুর্যে বললেন, আসো না তো বাবাজি কোনোদিন, আমরা পড়ে আছি একধারে, দেখো না তো চেয়ে। রাজারাম শতরঞ্জির উপর পা দিতে না দিতে প্রত্যেকে আগ্রহের সঙ্গে সরে বসে তাকে জায়গা করে দিতে উদ্যত হল। নীলমণি সমাদ্দার অপেক্ষাকৃত হীন অবস্থার গৃহস্থ। সকলের মন রেখে কথা না বললে তার চলে না। তিনি বললেন, দেওয়ানজি আসবে কি? ওর চণ্ডী মণ্ডপে রোজ সন্ধেবেলা কাছারি বসে, আসামি ফরিয়াদের ভিড় ঠেলে যাওয়া যায় না। ও কি দাবার আড্ডায় আসবার সময় করতে পারে? ফণী চক্রবর্তী বললেন, সে আমরা জানি, তুমি নতুন করে কি শোনালে কথা? নীলমণি বললেন, দাবায় পাতা হোক, এক হাত খেলবে ভায়া? রাজারাম এগিয়ে এসে হুঁকো নিলেন ফণী চক্রবর্তীর হাত থেকে, কিন্তু বয়োবৃদ্ধ চন্দ্র চাটুর্যের সামনে তামাক খাবেন না বলে চণ্ডী মণ্ডপের ভেতরের ঘরে হুঁকো হাতে ঢুকে গেলেন এবং খানিক পরে এসে নীলমণির হাতে হুঁকো দিয়ে পূর্বস্থানে বসলেন। দাবা খেলা শেষ হলো রাত ১০টারও বেশি। লোকজন একে একে চলে গেল। চন্দ্র চাটুর্যকে রাজারাম তার আগমনের কারণ খুলে বললেন। চন্দ্র চাটুর্যের মুখ উজ্জ্বল দেখালো। রাজারামের হাত ধরে বললেন, এই জন্য বাবাজির আশা? এ কঠিন কথা কি? কিন্তু একটা কথা বাবা, ভবানী সন্ন্যাসী হয়ে গিয়েছিল। তোমাকে সে কথাটা আমার বলা দরকার। বাড়ি গিয়ে আপনার বৌমাদের কাছে বলি, তিলুকে জানাতে হবে, ওরাই জানাবে। বেশ। পরে সুর নিচু করে বললেন, একটা কথা বলি, ভবানীকে এখানে বাস করাবো এই আমার ইচ্ছে। তুমি গিয়ে তোমার ৩টি বোনের বিয়ে ওর সঙ্গে দাও গিয়ে, বালাই চুকে যাক। ৫ বিঘে ব্রহ্মোত্তর জমি যৌতুক দেব, এখনই সব ঠিক করে দিচ্ছি। রাজারাম চিন্তিত মুখে বললেন, বাড়ি থেকে না জিজ্ঞেস করে কোনো কিছুই বলতে পারবো না কাকা, কাল আপনাকে জানাবো। তুমি নির্ভয়ে বিয়ে দাও গিয়ে। আমার ভাগ্নে বলে বলছি নে, কাটাত বন্দিঘাটির বারুদি, এক পুরুষে ভঙ্গ, ঘটকের কাছে কুলুজি শুনিয়ে দেবে এখন। জল জলে কুলীন, এক ডাকে সকলে চেনে। বয়স কত হবে পাত্তরের? তা ৫০-এর কাছাকাছি। তোমার বোনদেরও তো কম বয়স নয়। ভবানী সন্ন্যাসী না হয়ে গেলি এতদিনে ৭ ছেলের বাপ। দেখো আগে তাকে, নদীর ধারে রোজ ১ ঘন্টা সন্ধে আহ্নিক করে, তারপর আপন মনে বেড়ায়। এই চেহারা, এই হাতের গুল। ভবানী রাজি হবেন ৩টি বোনকে একসঙ্গে বিয়ে করতে? সে ব্যবস্থা বাবাজি আমার হাতে, তুমি নিশ্চিন্তি থাকো। একটু অন্ধকার হয়েছিল বাঁশবনের পথে। জোনাকি জ্বলছে কুঁচ আর বাবলা গাছের নিবিড়তার মধ্যে। ছাতিম ফুলের গন্ধ ভেসে আসছে বনের দিক থেকে। অনেক রাত্রে তিলোত্তমা কথাটা শুনলে। কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে নদীর দিকের বাঁশঝাড়ের পেছন দিয়ে। ছোট বোন বিলুকে ডেকে বললে, ও বিলু, বৌদিদি তোকে কিছু বলেছে? বলবে না কেন, বিয়ের কথা তো। মরণ, পোড়ার মুখ, লজ্জা করে না? লজ্জা কি, ঢেঙ্গি হয়ে থাকা খুব মানের কাজ ছিল বুঝি? ৩জনকেই এক করে মাথায় মুড়তে হবে, তা শুনেছ তো? সব জানি। রাজি? সত্যি কথা যদি বলতে হয়, তবে আমার কথা এই যে, হয়তো হয়ে যাক। আমারও তাই মত। নীলুর মতটা কাল সকালে নিতে হবে। সে আবার কি বলবে, ছেলে মানুষ। আমরা যা করব সেও তাতে মত দেবেই। তিলু কত রাত পর্যন্ত ছাদে বসে ভাবলে। ৩০ বছর তার বয়স হয়েছে। স্বামীর মুখ দেখা ছিল অস্বপনের স্বপন।
এখনো বিশ্বাস হয় না সত্যি তার বিয়ে হবে। স্বামীর ঘরে সে যাবে, বোনেদের সঙ্গে, তাই কি? ঘরে ঘরে তো এমনই হচ্ছে। চন্দ্র কাকার বাপের 17টা বিয়ে ছিল, কুলীন ঘরে অমন হয়েই থাকে। বিয়ের দিন কবে ঠিক করেছে দাদা কে জানে। বরের বয়স 50, তাই কি সে নিজে কি আর খুকি আছে এখন? উৎসাহে পড়ে রাত্রে তিলুর ঘুম এলো না চোখে। কি ভীষণ মশার গুঞ্জন বনে ঝোপে। তিলু যে সময় ছাদে একা বসে রাত জাগছিল, সে সময় নালুপাল মোল্লাহাটির হাট থেকে ফিরে নিজের হাতে রান্না করে খেয়ে তবিল মিলিয়ে শুয়ে পড়েছে সবে। নালু এক ফন্দি এনেছে মাথায়। ব্যবসা কাজ সে খুব ভালো বোঝে, এ ধারণা আজই তার হল। 7 টাকা 9 আনার পান সুপুরি বিক্রি হয়েছে আজ। নিট লাভ 1 টাকা 3 আনা। খরচের মধ্যে কেবল 2 আনার 2.5 চাল আর 2 পয়সার গাঙের টাটকা খয়ার মাছ 1 পোয়া। আজকের মাছই নেবার ইচ্ছে ছিল, কিন্তু অত মাছ ভাজবার তেল নেই। সর্ষের তেল ইদানিং আকড়া হয়ে পড়েছে বাজারে। 3 আনা শেষ ছিল, হয়ে দাঁড়িয়েছে 14 পয়সা। কি করে বেশি তেল খরচ করে সে? হাতের পুঁজি বাড়াতে হবে। পান সুপুরি বিক্রি করে উন্নতি হবে না। উন্নতি আছে কাটা কাপড়ের কাজে। মুকুন্দ দে তার বন্ধু, মুকুন্দ তাকে বুঝিয়ে দিয়েছে। 30 টাকা হাতে জমলে সে কাপড়ের ব্যবসা আরম্ভ করে দেবে। নালুপালের ঘুম চলে গেল। মামার বাড়িতে গলগ্রহ হয়ে থাকার দায় থেকে সে বেঁচেছে। এখন সে আর ছেলে মানুষ নয়। মামিমার মুখ নাড়ার সঙ্গে ভাত হজম করবার বয়স তার নেই। নিজের মধ্যে সে অদম্য উৎসাহ অনুভব করে। এক ঝিঝি পোকার ডাকে মুখর জ্যোৎস্না আলোকিত ঘুমন্ত রাত্রে অনেক দূর পর্যন্ত যেন সে দেখতে পাচ্ছে জীবনের কত দূরের পথ। রাজারাম সকালে উঠেই ঘোড়া করে নীলকুঠিতে চলে গেলেন। নীলকুঠি যাবার পথটি ছায়াস্নিগ্ধ, বনের লতাপাতায় শ্যামল। যোগী ডুবুর গাছের ডালে পাখির দল ডাকছে কিচকিচ করে। জ্যৈষ্ঠের শেষে এখনো ঝাড়ঝাড় সোদালি ফুল মাঠের ধারে। নীলকুঠি ঘরগুলি ইছামতি নদীর ধারেই। বড় থামলা সাদা কুঠিটা বড় সাহেব শিপটনের। রাজারাম শিপটনের কুঠির অনেক দূরে ঘোড়া থেকে নেমে ঝাউ গাছে ঘোড়া বেঁধে কুঠির সামনে গেলেন এবং উকি ঝুঁকি মেরে দেখে পায়ের জুতোজোড়া খুলে রেখে ঘরের মধ্যে বড় হলে প্রবেশ করলেন। শিপটন ও তার মেম বাদে আর একজন কে সাহেব হলে বসে আছে। শিপটন বললেন, দেওয়ান, এদিকে এসো। লুক হিয়ার গ্র্যান্ড, দিস ইজ আওয়ার দেওয়ান রয়। অন্য সাহেবটি আহলা বিলিত, নতুন এসেছেন দেশ থেকে। বয়স 30 থেকে 35-এর মধ্যে। পাদ্রীদের মতো উঁচু কলার পরা, বেশ লম্বা দোহারা গড়ন। এর নাম কোসওয়ার্দি গ্র্যান্ট। দেশ ভ্রমণ করতে ভারতবর্ষে এসেছেন। খুব ভালো ছবি আঁকেন এবং বইও লেখেন। সম্প্রতি বাংলার পল্লীগ্রাম সম্বন্ধে বই লিখছেন। মিস্টার গ্র্যান্ট মুখ তুলে দেওয়ানের দিকে চেয়ে হেসে বললেন, Yes, you will be a fine subject for my sketch of Bengali gentleman with his turban. শিপটন সাহেব বললেন, This is a Shamla, not turban. I would never manage it. Oh, you would, with his turban and a good bit of roguery that he has. In human nature, I believe so far as I can see him, no more. All right, please yourself. Mrs. Shipton, I am not going to see you fall out with each other. Which man that you are? Mr. Grant হেসে বললেন, So I beg your pardon, madam. এই সময় ভজামুচির দাদা শ্রীরাম মুচি বেয়ারা সাহেবদের জন্য কফি নিয়ে এলো। সাহেবদের চাকর বেয়ারা সবই স্থানীয় মুচি বাগদি প্রভৃতি শ্রেণী থেকে নিযুক্ত হয়। তাদের মধ্যে মুসলমান নেই বললেই হয়, সবই নিম্নবর্ণের হিন্দু। দু একটি মুসলমান থাকেও অনেক সময়, যেমন এই কুঠিতে মাদার মণ্ডল আছে, ঘোড়ার সহিস। রাজারাম দাঁড়িয়ে গলদঘর্ম হচ্ছিলেন। শিপটন বললেন, তুমি যাও দেওয়ান, তোমাকে দেখে ইনি ছবি আঁকিতে ইচ্ছা করিতেছেন, তোমাকে আঁকিতে হইবে। বেশ হুজুর, ডাডন খাটাগুলো একবার ডেকে রাখো। কিন্তু কিছুক্ষণ পরে দপ্তরখানায় কার্যরত রাজারামকে শ্রীরাম মুচি এসে ডাকলে, রাজামশাই আপনাকে ডাকছে। সেই নতুন সাহেব আপনাকে দেখে ছবি আঁকবে। ওই দেখুন, দুপুরের রোদে নদীর ধারে বিলিতে গাছতলায় কি সব টাঙিয়েছে, গিয়ে দেখুন রগড়। রায়মশাই, বড় সাহেবকে বলে মোড়ে একটা টাকা দিতে বলুন। ধানের দর বেড়েছে, টাকায় 8 কাঠার বেশি ধান দিচ্ছে না, সংসার চলছে না। আচ্ছা, দেখব এখন। বড় সাহেবকে বললি হবে না,
ডেভিড সাহেবকে বলতে হবে। রাজারাম রায় বিপন্ন মুখে নদীর ধারে গাছতলায় এসে দাঁড়ালেন। গাছটা হলো ইন্ডিয়ান কর্ক গাছ। শিবটং সাহেবের আগে যিনি বড় সাহেব ছিলেন, তিনি পাটনা জেলার নারায়ণগড় নীলকুঠিতে প্রথমে ম্যানেজার ছিলেন। শখ করে এই গাছটি সেখান থেকে এনে বাংলার মাটিতে রোপণ করেন। সে আজ ২৫ বছর আগেকার কথা। এখন গাছটি খুব বড় হয়েছে, ডালপালা বড় হয়ে নদীর জলে ঝুঁকে পড়েছে। এ অঞ্চলে এ জাতীয় বৃক্ষ অদৃষ্টপূর্ব, সুতরাং জনসাধারণ এর নাম দিয়েছে বিলিতি গাছ। রাজারাম তো বিলিতি গাছতলায় গিয়ে দাঁড়ালেন। না, মজা দেখো একবার। এসব কি কাণ্ড রে বাবু? ওটা আবার কি খাটিয়েছে? ব্যাপার কি? রাজারাম হেসে ফেললেন। কিন্তু শিবটন সাহেবের মেম ওখানে উপস্থিত। মাগি কি করে এখানে? ভালো বিপদ। কোলসওয়ার্দি গ্র্যান্ট এক টুকরো রঙিন পেন্সিল হাতে নিয়ে টাঙানো ক্যানভাসের এপাশে ওপাশে গিয়ে দুবার কি লিখলেন। মেম সাহেবকে বললেন, উইল হি বি সো গুড অ্যাট টু স্ট্যান্ড ডিরেক্ট অ্যান্ড স্ট্যান্ড স্টিল সে 14 মিনিটস ম্যাডাম। ম্যাম বললেন, সোজা হইয়া দাঁড়াও দেওয়ান। আচ্ছা হুজুর। রাজারাম কাঁচুমাচু মুখে খাড়া হয়ে পিঠ টান করে বুক চিতিয়ে দাঁড়াতেই গ্র্যান্ড সাহেব বললেন, নো নো, ইউ দেওয়ান ওয়ার্স এ থিয়েটিক্যাল মাস্ক ম্যাডাম। উইল হি জাস্ট স্ট্যান্ড এট ইজি? মেম সাহেব হাত দিয়ে দেখিয়ে বললেন, অতখানি লম্বা হয়েও না, বুক ঠিক করো। রাজারাম এই অদ্ভুত বাংলার অর্থ গ্রহণ করতে না পেরে আরও পিঠ টান করে বুক চিতিয়ে উল্টো দিকে ধনুক করে ফেলবার চেষ্টা করলেন দেহটাকে। গ্র্যান্ড সাহেব হেসে উঠলেন, ও নো মাই গুড ম্যান, দিস ইজ হাউ, বলে নিজেই রাজারামের কাছে গিয়ে তাকে হাত দিয়ে ঠেলে সামনের দিকে আরেকটু ঝুঁকিয়ে সিধে করে দাঁড় করিয়ে দিলেন। আই হোপ টু গুডনেস হি উইল স্টিক টু দিস, গডস ডেথ। তখনই মেম সাহেবের দিকে চেয়ে বললেন, আই আস্ক ইউর পার্ডন ম্যাডাম ফর মাই ওয়ার্ডস এ মোমেন্ট অ্যাগো। ম্যাডাম বললেন, ওফ ইউ উইকড ম্যান। রাজারাম এবার ঠিক হয়ে দাঁড়ালেন। ছবিওয়ালা সাহেবটা প্রাণ বের করে দিয়েছেন। বাবা! মেম সাহেবের সামনে আবার ছুঁয়ে দিল। ভেবেছিলেন আজ আর নাইবেন না, কিন্তু নাইতেই হবে। সাহেবটায় ওরাম লেচ্ছ, অখাদ্য কুখাদ্য খায়, না নাইলে ঘরে ঢুকতেই পারবেন না। ঘণ্টাখানেক পরে তিনি রেহাই পেয়ে বাঁচলেন। বারে, কি চমৎকার করেছে সাহেবটা। অবিকল তিনি দাঁড়িয়ে আছেন, তবে এখনো মুখ চোখ হয়নি। ওবেলা আবার আসতে বলেছে। আবার ওবেলা ছোঁবে নাকি? ওবেলায় তিনি আর নাইতে পারবেন না। কোলসওয়ার্দি গ্র্যান্ট বিকেলে পাঁচপোতার বাওড়ের ধারের রাস্তার ধারে বড় টমটমে বেড়াতে বার হলেন। সঙ্গে ছোট সাহেব ডেভিড ও শিপটন সাহেবের মেম। রাস্তাটি সুন্দর ও সোজা। একদিকে স্বচ্ছতোয়া বাওড়া, আরেকদিকে ফাঁকা মাঠ, নীলের ক্ষেত, আউশ ধানের ক্ষেত। গ্র্যান্ড সাহেব শুধু ছবি আঁকিয়ে নয়, কবি ও লেখকও। তার চোখে পল্লী বাংলার দৃশ্য এক নতুন জগৎ খুলে দিলে। বন্ধনহীন উদার মাঠের ফুল ভর্তি সোদালি গাছের রূপ, ফুল ফোটা বন ঝোপের অজানা বনপক্ষীর কাকলি, এসব দেখবার চোখ নেই ওই হাদা মুখো ডেভিডটার, কি গোয়ার গোবিন্দ শিপটনের। ওরা এসেছে গ্রাম্য ইংল্যান্ডের চাষাভুষো পরিবার থেকে, ওয়েস্টার্ন মিডল্যান্ডের ব্লাই ও ফেয়ারিং ফোরগ্রাম থেকে। এখানে নীলকুঠির বড় ম্যানেজার না হলে ওরা প্যান্টক্স ম্যানারের জমিদারের অধীনে নাঙল চাষত নিজেই নিজের ফার্ম হাউসে। দরিদ্র কালা আদমিদের ওপর এরা রাজা সেজে বসে আছে। হায় ভগবান! তিনি এসেছেন দেশ দেখতে শুধু নয়, একখানা বই লিখবেন বাংলাদেশের এই জীবন নিয়ে। এখানকার লোকজনের এই চমৎকার নদীর, এই অজানা বন্য দৃশ্যের ছবি আঁকবেন সেই বইতে। ইতিমধ্যেই সে বইয়ের পরিকল্পনা তার মাথায় এসে গিয়েছে। নাম দেবেন এ অ্যাংলো ইন্ডিয়ান লাইফ ইন রুরাল বেঙ্গল। অনেক মাল মশলা জোগাড়ও করে ফেলেছেন। ঠিক সেই সময়ে নালুপাল মোল্লাহাটির হাট থেকে মাথায় মোট নিয়ে ফিরছে। আগের হাটের দিন সে যা লাভ করেছিল, আজ লাভ তার দ্বিগুণ। সে চেঁচিয়ে গান ধরেছে, হৃদয় রাম মন্দিরে নাড়া মাতৃভঙ্গ হয়ে। এমন সময় পড়ে গেল গ্র্যান্ড সাহেবের সামনে। গ্র্যান্ড সাহেব ডেভিডকে বললেন, লোকটাকে ভালো করে দেখি, একটু থামাও। বাবা, ও কি করে? ডেভিড সাহেব একেবারে বাঙালি হয়ে গিয়েছে কথাবার্তার ধরনে। ঠিক এদেশের গ্রাম্য লোকের মতো বাংলা বলে। অনেক দিন এক জায়গাতেই আছে। সে মেম সাহেবদের দিকে চেয়ে হেসে বললে, হি ক্যান হ্যাভ হিজ ওল্ড আইজ কাট ডাউন, ক্যান্ট হি ম্যাডাম? পরে নালুপালের দিকে চেয়ে বললে, বলিও কর্তা, দাঁড়াও তো দেখি। নালুপাল আজ একেবারে বাঘের সামনে পড়ে গিয়েছে। তবে ভাগ্যি ভালো, এ হলো ছোট সাহেব। লোকটি বড় সাহেবের মতো নয়, মারধর করে না। মিমটাকে বোধহয় বড় সাহেবের।
নালুপাল দাঁড়িয়ে পড়ে বললে, আগে সেলাম। কি বলছেন? দাঁড়াও ওখানে। গ্র্যান্ড সাহেব বললেন, ও কি একটু দাঁড়াবে এখানে? আমি একটু ওকে দেখে নিই। ডেভিড বললে, দাঁড়াও এখানে, তোমাকে দেখে সাহেব ছবি আঁকবে। গ্র্যান্ড সাহেব বললে, ও কি করে? বেশ লোকটি, খাসা চেহারা। চলো যাই। ও আমাদের হাটে জিনিস বিক্রি করতে এসেছিল। ইউ ওয়ন্ট ওয়ান্ট হিম এনিমোর? নো, আই ওয়ান্ট টু থ্যাংক হিম ডেভিড, অর শ্যাল আই? গ্র্যান্ড সাহেব পকেটে হাত দিতে যেতেই ডেভিড তাড়াতাড়ি নিজের পকেট থেকে একটা আধুলি বার করে নালুপালের সামনে ছুড়ে দিয়ে বললে, নাও, সাহেব তোমাকে বকশিস করলেন। নালুপাল অবাক হয়ে আধুলিটা ধুলো থেকে কুড়িয়ে নিয়ে বললে, সালাম সাহেব, আমি যেতে পারি? যাও। সুন্দর বিকেল সেদিন নেমেছিল পাঁচপোতার বাওড়ের ধারে। বন্য পুষ্প সুরভিত হয়েছিল বিষতপ্ত বাতাস। রাঙা মেঘের পাহাড় ফুটে উঠেছিল অস্ত আকাশপটে দূর বিস্তৃত আউশ ধানের সবুজ ক্ষেতের ও প্রান্তে। কিচমিচ করছিল গাং শালিক ও দোয়েল পাখির ঝাঁক। কোলসওয়ার্দি গ্র্যান্ড কতক্ষণ একদৃষ্টে অস্ত দিগন্তের পানে চেয়ে রইলেন। তার মনে একটি শান্ত গভীর রসের অনুভূতি জেগে উঠল। বহুদূর নিয়ে যায় সে অনুভূতি মানুষকে। আকাশের বিরাটত্বের সচেতন স্পর্শ আছে সেই অনুভূতির মধ্যে। দুরাগত বংশীধ্বনির সুস্বরের মধ্যে করুণ তার আবেদন। গ্র্যান্ড সাহেব ভাবলেন, এই তো ভারতবর্ষ। এতদিন ঘুরে মরেছেন বোম্বাই, পুনা, ক্যান্টনমেন্টের পোলো খেলার মাঠে আর অ্যাংলো ইন্ডিয়ানদের ক্লাবে। এরা এক অদ্ভুত জীব। এদেশে এসেই এমন অদ্ভুত জীব হয়ে পড়ে যে কেন এরা? যে ভারতবর্ষের কথা তিনি শকুন্তলা নাটকের মধ্যে পেয়েছিলেন মুনিয়ার উইলিয়ামসের অনুবাদে, যে ভারতবর্ষের খবর পেয়েছিলেন এডউইন আর্নল্ডের কাব্যের মধ্যে, যা দেখতে এতদূর তিনি এসেছিলেন, এতদিন পরে এই ক্ষুদ্র গ্রাম্য নদীতীরের অপরাহ্নটিতে সেই অনিন্দ সুন্দর মহাকবিত্বময় সুপ্রাচীন ভারতবর্ষের সন্ধান পেয়েছেন। সার্থক হল তার ভ্রমণ। রাজারামের ভগ্নী তিনটির বয়স যথাক্রমে ৩০, ২৭ ও ২৫। তিলুর বয়স সবচেয়ে বেশি বটে, কিন্তু তিন ভগ্নীর মধ্যে সেই সবচেয়ে দেখতে ভালো। এমনকি তাকে সুন্দরী শ্রেণীর মধ্যে সহজেই ফেলা যায়। রং অবশ্যই তিন বোনেরই ফর্সা। রাজারাম নিজেও বেশ সুপুরুষ, কিন্তু তিলুর মধ্যে পাকা সবরি কলার মতো একটু লালচে ছোপ থাকায় উনুনের তাতে কিংবা গরম রৌদ্রে মুখ রাঙা হয়ে উঠলে বড় সুন্দর দেখায় ওকে। তন্নি, সুঠাম, সুকেশী, বড় বড় চোখ, চমৎকার হাসি। তিলুর দিকে একবার চাইলে হঠাৎ চোখ ফেরানো যায় না। তবে তিলু শান্ত পল্লী বালিকা, ওর চোখে যৌবন চঞ্চল কটাক্ষ নেই। বিয়ে হলে এতদিন ছেলে মেয়ের মা ৩০ বছরের অর্ধপ্রৌঢ় গিন্নি হয়ে যেত তিলু। বিয়ে না হওয়ার দরুন ওদের তিন বোনেই মনে প্রাণে এখনো সরলা বালিকা, আদরে অবদারে, কথাবার্তায়, ধরন ধারণে সব রকমেই। জগদম্বা তিলুকে ডেকে বললেন, চাল কোটার ব্যবস্থা করে ফেলো ঠাকুরজি। তিল? তিন বুড়িকে বলা আছে, সন্ধেবেলা দিয়ে যাবে। নীলুকে বলে দাও বরণের ডালা যেন গুছিয়ে রাখে, আমি একা রান্না নিয়ে ব্যস্ত থাকব। তুমি রান্নাঘর ছেড়ে যেও না, যজ্ঞী বাড়ির কাণ্ড, জিনিসপত্র চুরি যাবে। তিন বোনে মহা ব্যস্ত হয়ে আছে নিজেদের বিয়ের জোগাড় আয়োজনে। ওদের বাড়িতে প্রতিবেশিনীরা যাতায়াত করছেন। গাঙ্গুলিদের মেজ বউ বললে, ও ঠাকুরজি, বলি আজ যে বড্ড ব্যস্ত, নিজেরা বাসর ঘর সাজিও কিন্তু, বলে দিচ্ছি ও কাজ আমরা কেউ করব না। আচ্ছা দিদি, তিলু ঠাকুরজিকে কি চমৎকার দেখাচ্ছে! বিয়ের জল গায়ে না পড়তেই এই, বিয়ের জল পড়লে না জানি কত লোকের মুন্ডু ঘুরিয়ে দেয় আমাদের তিলু ঠাকুরজি। গাঙ্গুলিদের বিধবা ভগ্নী সরস্বতী বললে, বৌদিদির যেমন কথা, মুন্ডু ঘুরিয়ে দিতে হয় ওর নিজের স্বামীর ঘোরাবে, অপর কারে আবার খুঁজে বার করতে যাচ্ছে ও। সবাই হেসে উঠল। পরদিন ভবানী বাড়ুজ্যের সঙ্গে শুধু গোধূলির লগ্নে তিন বোনেরই একসঙ্গে বিয়ে হয়ে গেল। হ্যাঁ, পাত্র সুপুরুষ বটে, বয়স ৮৫ বোধহয় হবে, কিন্তু মাথার চুলে পাক ধরেনি। গৌরবর্ণ সুন্দর সুঠাম সুগঠিত দেহ, দিব্যি একজোড়া গোপ, কুস্তিগিরের মতো চেহারার বাঁধুনি। বাসর ঘরে মেয়েরা আমোদ প্রমোদ করে চলে যাওয়ার পরে ভবানী বাড়ুজ্যে বললেন, তিলু, তোমার বোনেদের সঙ্গে আলাপ করাও। তিলোত্তমার গৌরবর্ণ সুঠাম বাহুতে সোনার পৈছে, মুনিবন্ধে সোনার খাড়, পায়ে গুরুজি পঞ্চম, গলায় মুরকি মাদুলি, লাল চেলি পরনে। পৈছে নেড়ে বলে, আপনি ওদের কি চেনেন না? তুমি বলে দাও নয়। এর নাম সরবালা, ওর নাম নীলনয়না।
আর তোমার নাম কি? আমার নাম নেই। বলো সত্যি, কি তোমার নাম? তিলোত্তমা। বিধাতা বুঝি তিলে তিলে তোমায় গড়েছেন? তিলু বিলু ও নীলু একসঙ্গে খিলখিল করে হেসে উঠল। তিলু বলল, না গো মশাই, আপনি শাস্ত্রও ছাই জানেন না। বিলু বললে, বিধাতা পৃথিবীর সব সুন্দরীর। নীলু বললে, রূপের ভালো ভালো অংশ। তিলু বললে, নিয়ে একটু একটু করে। ভবানী হেসে বললে, ও বুঝেছি, তিলোত্তমাকে গড়েছিলেন। তিলু হেসে বললে, আপনি তাও জানেন না। নীলু ও বিলু একসঙ্গে বলে উঠল, আমরা আপনার কান মলে দেব। তিলু বোনেদের দিকে চেয়ে বললে, ও কি ছি। বিলু বলে, ছি কেন? আমরা বলবো না? সতী দিদি তো কানমলেই দিয়েছে, আজ দেয়নি? ভবানী গম্ভীর মুখে বললেন, সে হলো সম্পর্কে শ্যালিকা, তোমরা তো তা নও। তোমরা কি তোমাদের স্বামীর কান মলে দেবার অধিকারী? বুঝে শুনে কথা বলো। নীলু বললে, আমরা কি তবে বলুন? তিলু বোনের দিকে চোখ পাকিয়ে বললে, আবার? ভবানী হেসে বললেন, তোমরা সবাই আমার স্ত্রী, আমার সহধর্মিণী। বিলু বললে, আপনার বয়স কত? ভবানী বললেন, তোমার বয়স কত? আপনি বুড়ো। তিলু চোখ পাকিয়ে বোনের দিকে চেয়ে বলল, আবার? ভবানী বাড়ুজ্যে বাস করবেন রাজারাম প্রভুত্ব জমিতে। ঘরদোর বাঁধবার ব্যবস্থা হয়ে গিয়েছে। আপাতত তিনি শ্বশুর বাড়িতেই আছেন অবশ্যই। এ এক নতুন জীবন। গিয়েছিলেন সন্ন্যাসী হয়ে বেরিয়ে, কত তীর্থে তীর্থে ঘুরে এসে শেষে এমন বয়সে কিনা পড়ে গেলেন সংসারের ফাঁদে। খুব খারাপ লাগছে না। তিলু সত্যি বড় ভালো গৃহিণী। ভবানী ওর কথা চিন্তা করলেই আনন্দ পান। তাকে যেন 10 হাত বাড়িয়ে ঘিরে রেখেছে জগদ্ধাত্রীর মতো। এতটুকু অনিয়ম, এতটুকু অসুবিধা হবার জো নেই। রোজ ভবানী বাড়ুজ্যে একটু ধ্যান করেন। তার সন্ন্যাসী জীবনের অভ্যাসীটি এখনো বজায় রেখেছেন। তিলু বলে দিয়েছে, ঠান্ডা লাগবে, সকাল করে ফিরবেন। একদিন ফিরতে দেরি হওয়াতে তিলু ভেবে নাকি অস্থির হয়ে গিয়েছিল। বিলু নীলু ছেলে মানুষ ভবানী বাড়ুজ্যের চোখে, ওদের তিনি তত আমল দিতে চান না। কিন্তু তিলুকে পাবার জো নেই। সেদিন বেরোতে যাচ্ছেন ভবানী, নীলু এসে গম্ভীর মুখে বললে, দাঁড়ানো রসের নাগর, এখন যাওয়া হবে না। আচ্ছা, ছ্যাবলামি করো কেন বলো তো? আমার বয়স বুঝে কথা কও নীলু। রসের নাগরের আবার রাগ কি? নীলু চোখ উল্টে কুঁচকে এক অদ্ভুত ভঙ্গি করলে। ভবানী বললেন, তোমাদের হয়েছে কি জানো? বড়লোক দাদা, খেয়ে দিয়ে আদরে গোবরে মানুষ হয়েছ। কর্তব্য অকর্তব্য কিছু শেখোনি। আমার মনে কষ্ট দেওয়া কি তোমার উচিত? যেমন তুমি তেমনি বিলু, দুজনেই ধিঙ্গি ধুরন্ধর। আর দেখো দেখি তোমার দিদিকে। ধিঙ্গি ধুরন্ধর এসব কথা বুঝি খুব ভালো? আমি বলতাম না, তোমরাই বলালে। বেশ করেছি, আরো বলবো। বলো। বলছই তো, তোমাদের মুখে কি বাধে শুনি? এমন সময় তিল্লু একরাশ কাপড় সাজি মাটি দিয়ে কেচে পুকুরঘাট থেকে ফিরছে দেখা গেল। পেয়ারা তলায় এসে স্বামীর কথার শেষের দিকটা ওর কানে গেল। দাঁড়িয়ে বলছে, কি হয়েছে? ভবানী বাড়ুজ্যে যেন অকুলে কুল পেলেন। তিলুকে দেখে মনে আনন্দ হয়। ওর সঙ্গে সব ব্যাপারেই একটা সুরাহা আছে। এই দেখো, তোমার বোন আমাকে কিসব অশ্লীল কথা বলছে। তিলু বুঝতে না পারার সুরে বললে, কি কথা? অশ্লীল কথা, যা মুখ দিয়ে বলতে নেই এমনই কথা। নীলু বলে উঠল, আচ্ছা দিদি তুই বল, পাঁচালির ছড়াই সেদিন 55 তলায় বারোয়ারিতে বলেননি রসের নাগর? আমি তাই বলেছি। দোষটা কি হয়েছে শুনি? বরকে বলবো না? ভবানী হতাশ হওয়ার সুরে বললেন, শোনো কথা। তিলু ছোট বোনের দিকে চেয়ে বললে, তোর বুদ্ধিশুদ্ধি কবে হবে নীলু? ভবানী বললেন, ও দুই সমান, বিলুও কম নাকি? তিলু বললে, না, আপনি রাগ করবেন না, আমি ওদের শাসন করে দিচ্ছি। কোথায় বেরোচ্ছেন এখন? মাঠের দিকে বেড়াতে যাব। বেশিক্ষণ থাকবেন না কিন্তু, সন্ধ্যের সময় এসে জল খাবেন। আজ বৌদিদি আপনার জন্য মুগতক্তি করছে। ভুল কথা, মুগতক্তি এখন হয় না, নতুন মুগের সময় হয় মাঘ মাসে। দেখবেন এখন হয় কিনা। আসবেন সকাল সকাল, আমার মাথার দিব্যি। নীলু বললে, আমারও। তিলু বললে, যা তুই যা। ভবানী বাড়ির বাইরে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। শরৎকাল সমাগত। আউশ ধানের ক্ষেত শূন্য পড়ে আছে ফসল কেটে নেওয়ার দরুন। তিতপল্লার হলদে ফুল ফুটেছে বনে বনে ঝোপের মাথায়। ভবানীর বেশ লাগে এই মুক্ত প্রসারতা। বাড়ির মধ্যে 3টি স্ত্রীকে নিয়ে প্রাণ ওষ্ঠাগত হতে হয়। তার উপর পরের বাড়ি,
যতই ওরা আদর করুক, স্বাধীনতা নেই। ঠিক সময় ফিরে আসতে হবে। কেন রে বাবা? ভবানী অপ্রসন্ন মুখে নদীর ধারে এক বটতলায় গিয়ে বসলেন। বিশাল বটগাছটি। এখানে সেখানে সব জায়গায় ঝুড়ি নেমে বড় বড় গুড়িতে পরিণত হয়েছে। একটা নিভৃত ছায়া ভরা শান্তি বটের তলায়। দেশের পাখি এসে জুটেছে গাছের মাথায়। দূর দূরান্ত থেকে পাখিরা যাতায়াতের পথে এখানে আশ্রয় নেয়। যাযাবর শামকুট, হাঁস ও শিল্লির দল। স্থায়ী বাসস্থান বেঁধেছে খোড়ো হাঁস, বক, চিল, দু চারটি শকুন। ছোট পাখির ঝাঁক যেমন শালিক, ছাতারে, দোয়েল, জলপিপি এ গাছে বাস করে না বা বসেও না। ভবানী গাছতলায় এর আগে এসেছেন এবং এসব লক্ষ্য করে গিয়েছেন। দু একটা সন্ধ্যামণির জংলা ফুল ফুটেছে গাছতলার এখানে ওখানে। ভবানী এদিক ওদিক তাকিয়ে গাছতলায় গিয়ে চুপচাপ বসলেন। একটু নির্জন জায়গা চাই। চাষি লোকেরা বড় কৌতূহলী। দেখতে পেলে এখানে এসে উকিঝুঁকি মারবে আর অনবরত প্রশ্ন করবে তিনি কেন এখানে বসে আছেন। তিনি একা বসে রোজ এ সময় একটু ধ্যান করে থাকেন। তার সন্ন্যাসী জীবনের বহুদিনের অভ্যাস। আজও তিনি ধ্যানে বসলেন একটা সন্ধ্যাবনী ফুলগাছের খুব কাছেই। খানিকটা সময় কেটে গেল। হঠাৎ একটা অপরিচিত ও বিজাতীয় কণ্ঠস্বরে ভবানী চমকে উঠে চোখ খুলে তাকালেন। একজন সাহেব গাছের গুড়ির ওদিকে একটি মোটা ঝুড়ি ধরে দাঁড়িয়ে তার দিকে বিস্ময় ও শ্রদ্ধার দৃষ্টিতে চেয়ে আছে। সাহেবটি আর কেউ নয়, কোলসওয়ার্দি গ্র্যান্ট। তিনি বটগাছের শোভা দূর থেকে দেখে ভালো করে দেখবার জন্যে কাছে এসে আরও আকৃষ্ট হয়ে গাছের তলায় ঢুকে পড়েন এবং এদিক ওদিক ঘুরতে গিয়ে হঠাৎ ধ্যানরত ভবানীকে দেখেই থমকে দাঁড়িয়ে বলে ওঠেন, অ্যান ইন্ডিয়ান ইয়োগী। সাহেবের টমটম দূরে রাস্তায় দাঁড়িয়ে আছে, সঙ্গে কেউ নেই। ভজামুচি সহিস টমটমে বসে আছে ঘোড়া ধরে। কোলসওয়ার্দি গ্র্যান্ট ভবানীর সামনে এসে আশ্বাসে সুরে বললেন, ওহ, আই এম ভেরি সরি টু ডিস্টার্ব ইউ। প্লিজ গো অন উইথ ইউর মেডিটেশন। ভবানী বাড়ুজ্যে কিছুই না বুঝে অবাক হয়ে সাহেবের দিকে চেয়ে রইলেন। তিনি সাহেবকে দু একদিন এর আগে যে না দেখেছেন এমন নয়, তবে এত কাছ থেকে আর কখনো দেখেননি। I offer you my salutation. I wish I could speak your tongue. বটতলায় কি একটা ব্যাপার হয়েছে বুঝে ভজামুচি টমটমের ঘোড়া সামলে ওখানে এসে হাজির হল। সেও ভবানীকে চেনে না। এসে দাঁড়িয়ে বললে, পেন নাম হই বাবা ঠাকুর। ও সাহেব ছবি আঁকে কিনা, তাই দেখুন সকালবেলা কুঠি হাতে বেরিয়ে মুড়ে নিয়ে সারাদিন বন বাজারে ঘুরছে। আপনাকে দেখে ওর ভালো লেগেছে তাই বলছে। ভবানী হাত জুড়ে সাহেবকে নমস্কার করলেন। ও একটু হাসলেন। গ্র্যান্ড দেখা দেখি সেভাবে নমস্কার করবার চেষ্টা করলেন, হলো না। বললেন, লেট মি টু ডিস্টার্ব ইউ। আই সিনসিয়ারলি রিগ্রেট আই হ্যাভ ট্রেসপাস ইন্টু ইউর নাইস সেঞ্চুরি। মে আই হ্যাভ দ্য পারমিশন টু ড্র ইউর স্কেচ? ইউ ম্যান, উইল ইউ মেক হিম আন্ডারস্ট্যান্ড? ভজামুচিকে গ্র্যান্ড সাহেব হাত পা নেড়ে ছবি আঁকার ব্যাপারটা বোঝাবার চেষ্টা করলেন। ভজামুচি ভবানীর দিকে চেয়ে বলল, ও বলছে আপনার ছবি আঁকবে। মুই জানি কি না এ সাহেবটা ওই রকম করে। একটুখানি চুপটি মেরে বসুন। কি বিপদ! একটু ধ্যান করতে বসতে গিয়ে এ আবার কোন হাঙ্গামা এসে হাজির হলো দেখো। কতক্ষণ বসতে হবে? মরুগে, দেখাই যাক রগর। ভবানী বসেই রইলেন। গ্র্যান্ড সাহেব ভজামুচিকে বললেন, ডোন্ট ইউ স্ট্যান্ড এ গ্যাপ। জাস্ট গো অন অ্যান্ড ব্রিং মাই স্কেচিং থিং ফ্রম দ্য কার্ট। পরে হাত দিয়ে দেখিয়ে বললেন, যাও। এতদিনে ওই কথাটি গ্র্যান্ড ভালো করে শিখেছেন। দেরি হলো বাড়ি ফিরতে। সুতরাং ভবানী নিজের ঘরটিতে ঢুকে দেখলেন তিলু দোরের চৌকাঠে কি একটা নেকড়ে দিয়ে পুঁতছে। ভবানী বললেন, কি ওখানে? তিলু মুখ না তুলেই বললে, রেডির তেল পড়ে গেল, পিদিমটা ভাঙল, জল পড়ল মেঝেতে। এই সময় সমস্ত পল্লীগ্রামে দোতলা প্রদীপ বা সেজ ব্যবহার হতো। তলায় জল থাকত, ওপরের তলায় তেল। এতে নাকি তেল কম পুড়ত। ভবানী দেখলেন তার খাটের তলায় দোতলা পিদিমটা ছিটকে ভেঙে পড়ে আছে। সবই আনাড়ি, ভাঙলে তো পিদিমটা। আমি ভাঙিনি। কে, নীলু বুঝি? আগে মশাই না, চুপ করুন, কথা বলবো না আপনার সঙ্গে। কেন, কি করেছি? কি করেছি বটে, আমার কথা শোনা হলো? সন্ধ্যের সময় এসে জল খেতে বলেছিলুম না? শোনো, আসবো কি, এক মজা হয়েছে বলি। কি বিপদে পড়ে গিয়েছিলাম যে। তিলু কৌতূহলের দৃষ্টিতে স্বামীর মুখের দিকে চেয়ে বললে,
কি বিপদ? সাপটাপ তাড়া করেনি তো? খড়ের মাঠে বড্ড কেউটে সাপের ভয়। না গো, সাপ নয়, এক পাগল সাহেব। টমটমের সইস বললে নীলকুঠির সাহেবদের বন্ধু। দেশ থেকে বেড়াতে এসেছে। আমি বটতলায় বসে আছি। আমার সামনে এসে হাঁ করে দাঁড়িয়েছে। কি সব হিটমিটটিট বলতে লাগলো। সইসটা বললে আপনার ছবি আঁকবে। ও, সেই ছবি আঁকিয়ে সাহেব? হ্যাঁ হ্যাঁ, দাদার মুখে শুনেছি বটে। আপনার ছবি আঁকলে? আঁকলে বই কি, ঠায় বসে থাকতে হলো 4 দণ্ড। মা গো, এখন বোঝো কার দোষ। পরক্ষণে তিলুর দিকে ভালো করে চেয়ে দেখলেন, কি সুন্দর দেখাচ্ছে ওকে। নিখুঁত সুন্দরী নয় বটে, কিন্তু অপূর্ব রূপ ওর। যেমন হাসি হাসি মুখ, তেমনি নিটোল বাহু দুটি। গলায় খাঁজ কাটা দাগগুলি কি চমৎকার, তেমনি পায়ের রং। সন্ধেবেলা দেখাচ্ছে ওকে যেন দেবী মূর্তি। বললেন, তোমার একটা ছবি আঁকতো সাহেব, তবে বুঝতো যে রূপখানা কাকে বলে। যান, আপনি যেন। পরে হেসে বললে, দাঁড়ান, খাবার আনি, সন্ধে আহ্নিকের জায়গা করে দিই। হুম। ও নীলু, শোন এদিকে, আসনখানা নিয়ে আয়। নীলু এসে আসন পেতে দিলে, গঙ্গা জলের কোষাকষি দিয়ে গেল। তিলু যত্ন করে আঁচল দিয়ে সন্ধে আহ্নিকের জায়গাটা মেজে দিলে। ভবানী মনে মনে যা ভাবছিলেন, আহ্নিকের সময়ও ভাবছিলেন, তা হচ্ছে এই, কালো সাহেব তাকে বটতলায় যেতে বলেছে। সাহেবের হুকুম, যেতেই হবে। রাজার মতো ওরা। তিলুকে নিয়ে গেলে কেমন হয়? অপূর্ব সুন্দরীও। ওর একটা ছবি যদি সাহেব আঁকে, তবে বড় ভালো হয়। কিন্তু নিয়ে যাওয়াই মুশকিল। যদি কেউ টের পেয়ে যায়, তবে গায়ে শোরগোল উঠবে। একঘরে হতে হবে সমাজে তার শ্যালক রাজারাম রায়কে। তিলু একখানা রেকাবিতে খাবার নিয়ে এলো, নারকেলের সন্দেশ, চিড়ে ভাজা আর মুগতকি। হেসে বললে, কেমন? মুগতকি যে বড় হয় না এ সময়। এখন কি দেবেন তাই বলুন। নীলু বললে, এখন কানমলা দেব যে। দূর, তুই যে কি বলিস কাকে, ছি, ও কথা বলতে আছে। বিলু আড়াল থেকে বার হয়ে এসে খিলখিল করে হেসে উঠল। ভবানী বিরক্তি সুরে বললেন, আর এই এক নষ্টের গোড়া, কি যে সব হাসো। যা তা মুখে কথাবার্তা তোমাদের দুজনের, বাধে না, ছি। বিলু বললে, অত চিচি করতে হবে না বলে দিচ্ছি। নীলু বললে, হ্যাঁ, আর অত ফেলনা নই যে সভ্যতা চিচিক্কার শুনতে হবে। তিলু বললে, আপনি কিছু মনে করবেন না, ওরা বড্ড আদুরে আর ছেলে মানুষ। দাদা ওদের কখনো শাসন করতেন না, আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছেন। নীলু বললে, হ্যাঁ গো বৃন্দে, তোমাকে আর আমাদের ব্যাখ্যানা করতে হবে না, থাক। বিলু বললে, দিদি শুও হচ্ছে ভাতারের কাছে, বুঝলি না। ভবানী বললেন, ছি ছি, আবার অশ্লীল বাক্য। বিলু রাগে সুরে বললে, হ্যাঁ গো, সব অশ্লীল বাক্য আর অশ্লীল বাক্য। তবে কি কথা বলবে শুনি? দুটো কথা বলেছ কিনা অমনি অশ্লীল বাক্য হয়ে গেল। বেশ করবো, আমরা অশ্লীল বাক্য বলবো। আপনি কি করবেন শুনি? তিলু ধমকে বললে, যা এখান থেকে, দুজনেই যা, পান নিয়ে এসো। আর মুগতক্তি দেব? কেমন লাগলো? বৌদিদি আপনার জন্য মুগতক্তি রসে ফেলছে, ভাত খাবার সময় দেবে। একটা কথা বলি তিলু। কি? কেউ নেই তো এখানে? দেখে এসো। না, কেউ নেই, বলুন। কাল একবার আমার সঙ্গে বটতলায় যেতে পারবে? কেন? সাহেবকে দিয়ে তোমার ছবি আঁকাবো। ঢাকায় শাড়িখানা পরে যেও, পারবে? ও মা! কেন, কি হয়েছে? সে কি হয়? দিনমানে আপনার সঙ্গে কি করে বেরোবো? এই দেখুন, আপনার সামনে দিনমানে বার হই বলে কত নিন্দে করছে লোকে। গায়ে সে রাত্রি ছাড়া দেখা করার নিয়ম নেই। আমাকে বেরোতে হয় বাধ্য হয়ে। বৌদিদি পেরে ওঠেন না একা সব দিক তাংড়াতে। শোনো, ফন্দি করতে হবে। আমাকে যেতে হবে বিকেলে। আজ যে সময় গিয়েছিলাম সে সময়। তুমি নদীর ঘাটে গা ধুতে যেও, ঘড়া গামছা নিয়ে। ওখান থেকে নিয়ে যাব। কেউ টের পাবে না, লক্ষ্মীটি তিলু। আমার বড্ড ইচ্ছে। আপনার আজগবি ইচ্ছে। ওসব চলে কখনো সমাজে? আপনি সন্ন্যাসী হয়ে দেশ বিদেশে বেরিয়েছেন বলে সমাজের কোনো খবর তো রাখেন না। আমার যা ইচ্ছে করবার জো নেই। শেষ পর্যন্ত কিন্তু তিলুকে যেতে হলো। স্বামীর মনে ব্যথা দেওয়ার কষ্ট সে সইতে পারবে না। ঢাকাই শাড়ি পরে ঘোড়া নিয়ে ঘাটের পথ আলো করে যাবার সময় তাকে কেউ দেখেনি, কেবল বাদা বোষ্টমের বউ ছাড়া। বোষ্টম বউ বললে, ও দিদিমণি, এ কি এমন সেজেগুজে কোথায়? রূপে যে ঝলক তুলেছ! যা,
ঘাটে গা ধোবো, শাড়িখানা কাচবো, তাই। তিলুর বুকের মধ্যে দূর করছিল। অপরাধীর মতো মিথ্যা কৈফিয়তটা খাড়া করলে। ভাগ্যিস যে বষ্টম বউ দাঁড়ালো না, চলে গেল। আর ভাগ্যিস ঘাটের শেষ বেলা কেউ ছিল না। গ্র্যান্ড সাহেব দূর থেকে তিলুকে দেখে তাড়াতাড়ি টুপি খুলে সামনে এসে সম্ভ্রমে সুরে বললেন, ওহ, শি ইজ এ কুইনলি বিউটি। ওহ, আই এম গ্রেটফুল টু ইউ, স্যার। তারপর তিনি অত্যন্ত যত্নের সঙ্গে তিলুর সলজ্জ মুখের ও অপূর্ব কমনীয় ভঙ্গির একটা আলগা রেখাচিত্র আঁকতে চেষ্টা করলেন। 1864 সালে প্রকাশিত কোলসওয়ার্দি গ্র্যান্টের অ্যাংলো ইন্ডিয়ান লাইফ ইন রুরাল বেঙ্গল নামক বইয়ের 54 পৃষ্ঠায় ও 57 পৃষ্ঠায় এ বেঙ্গলি ওম্যান অ্যান ইন্ডিয়ান ইয়োগি ইন দি উডস নামক দুখানা ছবি যথাক্রমে তিলু ও ভবানী বাড়ুজ্যের রেখাচিত্র। গ্রামে কেউ টের পায়নি। মুশকিল ছিল রাত্রি জ্যোৎস্নাময়ী। এ মাঠ দিয়ে ও মাঠ দিয়ে ঘুরে তিলু স্বামীকে নিয়ে এলো। ভবানী বিদেশী লোক, গ্রামের রাস্তাঘাট চিনতেন না। ভজামুচি সহিসকে ভবানী সব খুলে বলে বারণ করে দিয়েছিলেন। তিলু বললে, বাপ্পা, কি কাণ্ড আপনার! শিশির পড়ছে, ঠান্ডা লাগাবেন না। সাহেবটা বেশ দেখতে। আমি এত কাছ থেকে সাহেব কখনো দেখিনি। আপনি একটি ডাকাত। ওসব অশ্লীল কথা স্বামীকে বলতে আছে? ছি! শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ইছামতি। পড়ছিলাম এর প্রথম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।